দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডায়না ইমরোজ লাখি। পর্ব সংখ্যা ৩৯। দূর থেকে দেখে ফারদিনার শরীরটা যেন হাড়কে উঠেছিল। ঝিলমিল ফারদিনাকে ধরে উঠালো। তারা রওনা করেছে ফেরার পথে। ফারদিনা হাঁটতে পারছে না, হাঁটার গতি কমে যাচ্ছে। চোখ দুটো বিষময়ে ভরা। তার দৃষ্টি কাঁপমন লাগাচ্ছে, যেন চোখের ভেতরে কোথাও ভেঙে পড়েছে সবকিছু। ঠোঁট দুটো কাঁপছে তার, বলতে চাই কিছু বলতে পারছে না। বুকের ভেতরটা ধুকধুক করছে এক অস্বস্তিতে। বুকের ভেতরটাও খুব কান্নায় চাপা পড়ে গেছে। তোমাকে দুঃখ দেওয়ার কথা কখনো ভাবতে পারি না, তোমার সাথে প্রতারণার কথা কখনো ভাবতে পারি না। কাজে যাচ্ছি, 2 দিন পর ফিরে আসব। তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি, বিয়ের জন্য তৈরি থেকো। ফিরে এসে তোমাকে বিয়ে করব। গলার ভেতর কেমন যেন একটা শক্ত গিঁট, শ্বাস আটকে আসছে, বুকটা ভারী হয়ে যাচ্ছে। মনের গহীন থেকে ধীরে ধীরে উঠে আসছে এক ধরনের অসহায় ব্যথা, একই সাথে শূন্যতা, অবিশ্বাস আর অপমানের মিশ্র অচেনা অনুভূতি। ঝিলমিল তাকে বিশ্বাসের খোঁটা দিচ্ছে, এটা যেন তার প্রাপ্য। তার মুখেও রং ফ্যাকাশে হয়ে গেছে, চোখের কোণে জল জমেছে কিন্তু পড়ছে না। হাত দুটো শীতল হয়ে গেছে, আঙ্গুল শক্ত হয়ে আছে। মনে হচ্ছে শরীরটা যেন ভারই নিতে পারছে না, হাঁটার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। দৃষ্টি স্থির। কিছুক্ষণ আগে সামনের দৃশ্যটা ভেসে উঠেছে চোখের সামনে, অথচ বিশ্বাস করতে এখনও তার কষ্ট হচ্ছে। চোখে জমে থাকা ব্যথা এখন গভীর থেকে গভীর মনে হচ্ছে তার। কেউ যখন তখন তাকে স্পর্শ করেছে, সে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে এক্ষুনি। ভেতরে হাজারটা শব্দ চিৎকার করছে, কিন্তু বাইরে নীরবতা। এই নীরবতা ফারদিনার সবচেয়ে বড় ব্যথা। ফারদিনা শুধু দাঁড়িয়ে থাকলো নদীর তীরে, নৌকার অপেক্ষায়। নৌকা দেখা যাচ্ছে, তীরে আসছে। চোখ লালচে, ঠোঁট শুকিয়ে গেছে, বুকের ভেতরটা সংকুচিত। মনে হয় কেউ তার হৃদয়ের মাঝখানে আগলে ধরে আছে, টেনে হিঁচড়ে ধীরে ধীরে। ফারদিনার তীর্যক আওয়াজে কান্না করতে ইচ্ছে করছে। চোখ দুটো এত পরিমাণ লাল হয়ে গেছে যে রক্ত ছিটকে পড়বে এক্ষুনি। নৌকা এসেছে, আজমত আগে আগে উঠে দাঁড়ালো। এরপর উঠলো ঝিলমিল। ফারদিনা দিকে হাত বাড়িয়ে দিল ঝিলমিল। ফারদিনা ঘুরে একবার সিন্ধুতলি গ্রামের দিকে শেষবারের মতো তাকালো। আজকে সুফিয়ানের শেষবারের মতো দেখেছে, আর হয়তো কোনোদিন দেখতে পাবে না তাকে। এটাই স্বাভাবিক। নৌকার মাঝি দাঁড়ানো শুরু করলো। হালকা ঢেউ নদীকে নৌকা দুলে দুলে চলে যাচ্ছে। ফারদিন অপলক চোখে চেয়ে রইল গ্রামটির দিকে। বা হাতের উল্টো দিক থেকে চোখের জল মুছে আর লাভ হলো না। পুনরায় গাল ভিজে গেল তার। রাত শেষ প্রহরের দিকে আলিমনগর গ্রামে পৌঁছে যায় তারা। আজ ফারদিনা ভয় পেল না। ঘরের বাইরে বের হয়েছে বলে আব্বা ভাই তাকে মেরে ফেলবে, বকাবকি করবে, নয়তো বন্দিশালায় বন্দি করে রাখুক। আজ তার কাছে সুফিয়ানের থেকে পাওয়া কষ্টটা সবচেয়ে তীব্র হয়েছে। ফারদিনা তীব্র কষ্ট হচ্ছে ভীষণ। চাঁদের আলো ধরে তালুকদার বাড়ির মূল ফটকে এসে দাঁড়ালো। ডান দিকে সুফিয়ানের বাড়িটি। ঘুরে একবার সেই দিকে তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবুও মনে পড়ে গেল তার সাথে কাটানো মুহূর্তগুলো, যা তার শিরায় উপশিরায় গেঁথে গেছে। কখনো যে স্মৃতিগুলো ভুলতে পারবে না সে নিশ্চিত। চোখ সরিয়ে এবার মাটির দিকে তাকালো, চোখে জল মুছে ফেললো। মসজিদ মিয়া একটা গাছের আড়ালে বসেছিল, যেন ফারদিনার অপেক্ষায়। ফারদিনাকে দেখেই তার কাছে আসে, হাতে তার একটি লণ্ঠন। ফারদিনা সুফিয়ানের খোঁজ পেয়েছে কিনা জিজ্ঞেস করলো। ফারদিনা সিন্ধুতলি গ্রামের সমস্ত ঘটনা মসজিদকে বলল। মসজিদ বলল, আমি জানতাম সুফিয়ান সুবিধার না। ফারদিনা কিছু বলল না। দ্বিতীয়বার সুফিয়ানের বাড়ির দিকে তাকিয়ে দৌড়ে চলে গেল বাড়ির ভেতর। তার ছুটে যাওয়ার ধরন দেখে আশেপাশের অনুচারীগণ তাকিয়েছিল। ফারদিনা সোজা চলে যায় তার ঘরে। জেবুন্নেসা দেখেছে ফারদিনাকে, কিন্তু সে আপাতত বিষয়টি এড়িয়ে গেছে। তিনি প্রতি রাতে শেষ প্রহরের দিকে হাঁটতে বের হয়। আজও বের হতেই ফারদিনার অস্বাভাবিক আচরণ দেখে বিস্মিত হলেন। কিছু বলল না, চলে যায় তার গন্তব্যে। ফারদিনা নিজের ঘরের দরজা ধপ করে বন্ধ করে দিল। দেওয়াল ঘেঁষে ধীরে ধীরে বসে পড়ে। 2 হাঁটু ভাঁজ করে মুখ চেপে কান্না করতে লাগলো। তার কান্নার শব্দগুলো দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি হচ্ছে। নিজের কান্না নিজেকেই শুনছে। বিরক্ত লাগছে, খুব বিরক্ত। গত 8টি দিন ধরে সুফিয়ানের সাথে তার দেখা নেই, অথচ আজ মানুষটিকে দেখেও তুমি বিরক্ত না হলেও বিরক্ত হই। বিরক্ত করলেই বিরক্ত হই না। তোমার বিনা বিরতি না বলা কথা আমার মনোযোগ দিয়ে শুনতে ইচ্ছে করে। আমার ভালো লাগে, শান্তি পাই। একদিন ফারদিনাকে দেখা না পেয়ে সুফিয়ান সারা রাত অপেক্ষা করেছিল বাড়ির কিনারায়। এরপর ঘরের আলো দেখে প্রাচীর টপকে অবধি
দেখেছিল ফারদিনাকে। আজমত বাড়িতে আছে বলে তার কত চিন্তা, আর আজ কতদিন পার হয়ে গেল তার কথা মনে পড়ে না। সে ফারদিনাকে ছেড়ে আনন্দে আছে, উল্লাসে মেতে উঠেছে। এদিকে ফারদিনা যেন ঢুকরে ঢুকরে মরছে। ফারদিনা ঘরে দরজা ধাক্কানোর শব্দ আসছে। নিশ্চয়ই ঝিলমিল নয়তো আজমত। ফারদিনা ইচ্ছা করছে কারোর সাথে কথা বলতে, একা থাকতে চাইছে। ওরা হয়তো তাকে বোঝাতে এসেছে। ঝিলমিল হয়তো কথায় কথায় কটু কথা শোনাবে ফারদিনাকে, কাটা ঘায়ে নুনে ছিটা দিবে। ফারদিনা এমনটা শুনতে পারবে না। যতই ধাক্কা দিক সে দরজা খুলবে না। এরপর হয়তো খুব বেশি দরকার পড়লে দরজা ভেঙে ফেলবে, তাতেও ফারদিনার আপত্তি নেই। ফারদিনা বেঁচে থাকলেও যেন মৃত্যুর স্বাদ পাচ্ছে। আত্মহত্যা করার মতো সাহস তৈরি করার চেষ্টা করছে, সাহস হচ্ছে, আবার কোনো কারণে থেমে যাচ্ছে। নিথর দেহ নিয়ে মেঝেতে শুয়ে আছে ফারদিনা, শুধু নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু মনে হচ্ছে ভেতরের সস্তা আস্থার মৃত। বাঁশির সুর ভেসে আসছে পশ্চিম দিক থেকে। হঠাৎ ফারদিনার মুখ উজ্জ্বল হয়ে উঠল, শরীরটার শক্তি যেন ফিরে এসেছে। শোয়া থেকে উঠে বারান্দায় গেল, সুরের দিকে অনুসরণ করলো। হঠাৎ সুর বন্ধ হয়ে গেল। সে ভুল শুনেছে, হ্যালুসিনেশন হচ্ছে তার। ফারদিনা আবার কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে, নাকটা লাল হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে তার। সুফিয়ানের ভাবনাগুলো মাথা থেকে বের হতে পারছে না। রাতভর তার সাথে কাটানো মুহূর্তগুলো মস্তিষ্কের নিউরনের মাঝে ভালোভাবে গেঁথে গেছে। সুফিয়ানের বাঁশির সুর তার কানের কাছে ভাসছে। একদিন রাতে সে আর সুফিয়ান দূরে সমুদ্রের পাড়ে গিয়েছিল। সেই দিন রাতে সুফিয়ানের সাথে একসাথে কতটা সময় কাটিয়েছিল সে। সুফিয়ান নিজের হাতে খাইয়ে দিয়েছিল সেই দিন সেই রাত, সব মুহূর্ত তার ভাবনায় পড়ে রইল শুধু। বেশ কিছুক্ষণ ধরে দরজা ধাক্কানোর আওয়াজ। ফারদিনা খানিকটু বিরক্ত হলো, নিজেকে না সামলাতে পেরে দরজা খুলে দিল। ঝিলমিল এসেছে। ঝিলমিল ঘরের ভেতর প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। ওকে দেখে ফারদিনার কষ্ট যেন আরো বেড়ে গেল। ঝিলমিল ফারদিনাকে শান্ত করে বসতে বলল। ফারদিনা যেন ঝিলমিলকে নিয়ন্ত্রণে এসেছে। ওর কথা মতো বিছানায় বসলো। ঝিলমিল বলল, আর কাঁদিস না, তোরে কাঁদতে দেখলে আমার ভাল লাগে না রে। ঝিলমিল ব্যাকুল কণ্ঠে নিরুত্তর ভঙ্গিতে বলল, নিজের প্রিয় মানুষটারে অন্যের সাথে দেখার সৌভাগ্য কারো না হোক আর। আজ সোমবার। সুফিয়ান আলিমনগর ফিরেছে ঠিক 10 দিন পর। তার ঘরের অবস্থান চৌকিতে হয়ে আছে। ফিরে এসে প্রথমে রাঙার খাবারের ব্যবস্থা করেছে। রাঙা ঘাস খাচ্ছে। সুফিয়ান আরও কিছু ঘাস এনে রাঙাকে দিতে দিতে বলছে, 2 দিনের কথা বলে 10 দিন পর ফিরেছি, মনে হয় আমার ওপর ছোটখাটো সুনামির আঘাত আনবে। রাঙা রেশধ্বনি তুলল। সুফিয়ান ঘেমে গেছে। সকাল সকাল ফিরে এসে অনেক কাজ করেছে। সোজা হয়ে দাঁড়িয়ে কোমরটা ঠিক করলো, মাথা থেকে গামছাটা খুলে ফেললো। শোল থেকে এখন কাদার গন্ধ আসছে, গোসলে যাবে। তার আগে একবার ক্ষেতের দিকে গেল। ধান তোলার সময় উপযুক্ত হয়েছে। সুফিয়ান কাঁধের ওপরের গামছাটা হাত দিয়ে ঘাড় ঘুরিয়ে তালুকদার বাড়ির দিকে দেখলো। এরপর একবার ক্ষেতের দিকে তাকালো। সুলেমান, বদরু, হাবলু, লালমিয়া ক্ষেতে কাজ করছে। সুফিয়ান চোখ সরিয়ে নিল। ওরা পালিয়ে গেছে, আর আসবে না। হয়তো আবারও চুরি ডাকাতি শুরু করেছে, হয়তো না, নিশ্চিত এতদিনে অনেক চুরি ডাকাতি করে অন্যের হক ছিনিয়ে খেয়েছে। সুফিয়ান ভুল দেখছে, হ্যালুসিনেশন হচ্ছে মনে হয়। ঘরের দিকে যেতে আবারও পেছন থেকে লাল মিয়ার কণ্ঠস্বর ভেসে আসলো, ভাই রাগ করে আছেন বুঝি? বলে ওরা 4 জন দৌড়ে সুফিয়ানের কাছে চলে আসে। শুনেছি কোথাও গেছেন। এ কদিনে আমরা ক্ষেতের কাজ করেছি, কোনো চুরি ডাকাতি করি নাই। সুফিয়ান, এর হ্যালুসিনেশন হচ্ছে না, বাস্তবে ওরা এসেছে। সুফিয়ান ওদের ধরে উঠালো, মুখে মৃদু হাসি এনে বলল, তোরা সত্যি পরিবর্তন বদরু? সুফিয়ান বলল, সত্যি তোরা পরিবর্তন হয়ে গেছিস? হ্যাঁ সত্যি, আর অনেক কাজ করব না, কথা দিলাম, বলল বদরু। সুফিয়ান বলল, তাহলে আমি হেরে গিয়েও জিতে গেলাম। আজ সত্যি খুব আনন্দ হচ্ছে। সুলেমান প্রসঙ্গ পাল্টে বলল, আপনার হবু বউয়ের খবর কি? আপনি চলে যাওয়ার পর তাকে আর দেখি নাই। লাল মিয়া বলল, একদিন দেখছিলাম 3 দিন আগে, তারপর আর দেখি নাই। সুফিয়ানের মুখের রং হঠাৎ পাল্টে গেল। মাথা নিচু করে বলল, তোরা কাজে লেগে পড়। ততক্ষণে আমি তালুকদার বাড়ি থেকে আসছি। দিঘির জলে রোদের করা ঝিলিক পড়েছে। জলের ওপর রোদের ঝিলিক পড়ে তার প্রতিফলন হচ্ছে। সুফিয়ানের মুখে পড়ল। সুফিয়ান একরাশ দীর্ঘশ্বাস ফেলে জলে নেমে পড়ল। গভীর জলে ডুব দিয়ে হাত মুখ ধুয়ে সাফ করে ফেললো। গোসল শেষ করে উঠলো ঘাটে, গামছা দিয়ে শরীরটা মুছে নিল। তখন মনে হলো কেউ লাল রঙের শাড়ি পরে তার পাশে দাঁড়িয়ে। সুফিয়ান ফারদিনা ভেবে ঘুরে তাকালো, কেউ নেই তার পাশে, ভুল দেখছে। বারবার হ্যালুসিনেশন হওয়ার বিষয়টা সুফিয়ানকে ভাবাচ্ছে। তার বুকের ভেতরে কেমন যেন এক চাপা ব্যথা শুরু হয়েছে, যে ব্যথার কারণ সে নিজেও জানে না, আপাতত জানার চেষ্টাও করছে না। তার লক্ষ্য তালুকদার বাড়ি যাওয়া। সুফিয়ান কালো রঙের পাঞ্জাবি পরল, সাথে সাদা রঙের পায়জামা। ঠান্ডা জলে গোসল করায় হঠাৎ যেন শীত শীত অনুভব হচ্ছে তার।
কালো রঙের শাল বের করলো, পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করলো। কখনো সুন্দরী সুগন্ধি ব্যবহার করা হয় না, আজ করেছে। ফারদিনা তাকে বলছিল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করতে হবে, আজ ভেবেছে করবে। নিশ্চয়ই ফারদিনার আগে ক্রমশ ফুঁকছে। সুফিয়ান ফারদিনার কথা ভেবে ঘর থেকে বের হলো, গোলাপ গাছের দিকে এগিয়ে গেল। গোলাপ ফুটেছে। একটা গোলাপ ছিঁড়ে পাঞ্জাবির পকেটে রাখলো। তালুকদার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলেই সামনে পড়লো মজিদ মিয়া। সুফিয়ানের সামনের পথ রোধ করে দাঁড়ালো। সুফিয়ান জিজ্ঞেস করলো, চাচা আপনাকে অনেকদিন পর দেখলাম, কোথায় ছিলেন? মজিদ অদ্ভুত আচরণ করে বলল, তালুকদার বাড়ির দিকে যাইও না, তুমি বিবাহিত, বউ আছে, তাহলে তালুকদারের মায়ের পেছনে পড়ে আছো কেন? ওর জীবনটা নষ্ট করো না। সুফিয়ান আশ্চর্যভাবে চোখে তাকালো, বলল, চাচা এসব আপনি কি বলছেন? আপনার মাথায় সমস্যা আছে। অনেকেই বলতো, আমি বিশ্বাস করতাম না, এখন দেখছি সত্যি সমস্যা আছে, সরুন সামনে থেকে। বলে সুফিয়ান তার পাশ কেটে যেতে চাইলে তালুকদার বাড়ির উদ্দেশ্যে। দূর থেকে সোলেমান, বদরু, হাবরু মিয়া সুফিয়ানকে দেখলো। ওরা নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। সুফিয়ান ভাইয়ের সৌন্দর্য বোঝা আরো বড় হয়ে গেছে। কি সুন্দর রাজপুত্রের মতো লাগছে, বলল লাল মিয়া। মজিদ মিয়া ওদের দিকে তাকিয়ে বলল, রাজপুত্রের মতো দেখতে, রাজপুত্র নয়, বলে অট্টহাসি দিয়ে ফেটে পড়লো। ওরা কেউ তার কথায় পাত্তা দিল না। আজ তো একটা পাগল, নিজেই মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারে না, এখন আবার মানুষকে পাগল বানাতে চলে এসেছে, বলল সুলেমান। সুফিয়ান তালুকদার বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে। আজ থেকে 10 দিন আগের মতো বাড়িটিতে আজ আনন্দ উল্লাসে মেতে নেই। দাসীরা ছুটে ছুটে কাজ করছে না। খামার থেকে গরু ঘন্টা টুনটুন শব্দ আসছে না। মনে হচ্ছে ওরাও কোনো কারণে নীরব হয়ে গেছে। অনুচারীদের মধ্যে তেমন তেজভাব নেই। ঘরের ভেতরে পা রাখতেই একটা কালো বিড়াল সুফিয়ানের দুই পায়ের পাশ দিয়ে চলে গেল। হঠাৎ বিড়ালের আগমনে কিঞ্চিৎ চমকে গেল সুফিয়ান। দাসীরা ছুটে ছুটে কাজ করছে না দেখে তাও একটু অবাক হলো। রশিদ খান বসে আছেন, ওনার অভিব্যক্তি দেখে হতাশে নিমজ্জিত। সুফিয়ান তাকে সালাম দিল। রশিদ সালামের জবাব দিল সেকেন্ড কয়েক পর। এরপর ইশারা করে সুফিয়ানকে বসতে বলল। সুফিয়ান বসে। তাৎক্ষণিক উপস্থিত হয় আদিব। কুদ্দুস হাতে একটি জলের পাত্র নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়ল। রশিদ সুফিয়ানকে বলল, তুই হঠাৎ এখানে, আজ কিসের জন্য এসেছিস? দোতলার ঘরের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আবির, রায়ান এবং সায়েম। সুফিয়ানের কোনো দ্বিধা না করে বলল, চাচা আমি ফারদিনাকে ভালোবাসি। ফারদিনা আমাকে ভালোবাসে, আমি ওকে বিয়ে করতে চাই। রশিদ বসে রইল নির্বিকার হয়ে। কুদ্দুস অপলক সুফিয়ানকে। ততক্ষণ রশিদ, কতক্ষণ আবিদ। কতক্ষণের দিকে দেখলো। আবিদ ধীর পায়ে হেঁটে রশিদের পেছনে দাঁড়ালো। রশিদ বলল, তোর আর ফারদিনার মধ্যে প্রেম চলতো তো আমি আগেও একটু টের পেয়েছিলাম, তবে পুরোপুরি নিশ্চিত ছিলাম না। কিন্তু গত কয়েকদিন আগে আদিব আমাকে তোর আর ফারদিনার ব্যাপারে সবটা বলে। বিয়ের প্রস্তাব তো বলতে গেলে তুই আগে দিয়েছিস। আজ তো বিয়ের জন্য এসেছিস, তাই না? অর্থ ছাড়া যুক্তিহীন মনে হলো রশিদের কথা। আদিব যেহেতু সবটা জেনে গেছে, তার মানে ফারদিনা সবটা বলে দিয়েছে। সুফিয়ান ফিরে এসে ফারদিনার বিয়ে করবে বলেছিল, সেও হয়তো জেনে গেছে, হয়তো তাই বলেছে আজ বিয়ে করতে এসেছে। সুফিয়ান তাই ধরে নিল, নিজেই নিজের ভাবনার সমাধান দিল। সুফিয়ান ছোট্ট করে বলল, সেইটাই। রায়ান দোতলা সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কিন্তু তুই আসতে দেরি করে ফেলেছিস সুফিয়ান। সুফিয়ানের হৃদয়টা ধকধক করে উঠল। সেদিকে সিন্ধুতলি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। সেদিন বিদায়বেলা ফারদিনা একবার বলেছিল, ফিরে এসে আমার লাশ দেখো। সুফিয়ানের খারাপ কিছু ভাবতে চাইলো। চোখ তুলে আবিদের দিকে দেখলো। রশিদ ছড়ি হাতে দাঁড়ালো, নিস্তেজ শরীরে ঘরের দিকে চলে যায়। সুফিয়ান বলল, আমি দেরি করে ফেলেছি মানে কি? আদিবকে জিজ্ঞাসা করলো। ফারদিনা আজমতকে বিয়ে করে নিয়েছে গতকাল ঠিক এই সময়ে, আর তারা এখন কিরগিজের উদ্দেশ্যে চলে গেছে। ফারদিনা আজমতকে বিয়ে করে চলে গেছে? ফারদিনা অন্য কাউকে বিয়ে করে ফেলেছে? একাধিক শব্দ যেন সুফিয়ান এর আশপাশে ঘুরতে শুরু করলো। সে যেন নিজেকে শরীরের ভারসাম্যটা হারিয়ে ফেলেছে। চোখ দুটো শূন্য উঠে গেছে তার। সে অবাক হয়ে থেকে ভেঙে পড়ার মাঝামাঝি এক অচেনা অস্থিরতার মাঝে সে দাঁড়িয়ে আছে। চোখের কোণে জল জমেছে, কিন্তু পড়ছে না। ঠিক সে সময় চোখে যেন আটকে গেল। ঝড় বইতে শুরু করলো তার হৃদয়ে। ঠোঁট দুটো কাঁপতে শুরু করেছে এই মুহূর্তে। হাঁটু দুটো কাঁপুনি দিয়ে উঠেছে। সুফিয়ান সামনে নিতে চাইলেও যেন বলতে পারছে না। বুকের ভেতর অদৃশ্য চেপে থাকা পাথরের ব্যথাটাকে, প্রতিটা হৃস্পন্দন তাকে স্মরণ করিয়ে দিচ্ছে।
ফারদিনার কথা। সুফিয়ান নিরুত্তর ভঙ্গিতে বলল, তোরা মিথ্যা বলছিস, ও হঠাৎ এমন করতে পারে না। ফারদিন আমাকে ভালোবেসেছিল, সত্যিকারের ভালোবাসা, প্রতারক না ও। আদি বলল, তুই বিশ্বাস না করলে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। আমি ওর ঘর থেকে একটাবার যেতে চাই। আদি বলল, যেতে পারিস, তবে ঘর ফাঁকা। রায়ান বলল, শুধু শুধু নিজের কষ্ট বাড়াস না, ওর স্মৃতি দূর থেকেই থাক। সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো, সবার দিকে একবার তাকালো। নির্বিকার ভঙ্গিতে ঘর থেকে বের হতেই বেখিয়ালিভাবে দরজার সাথে ধাক্কা লাগলো। এরপর একা একা বিড়বিড় করে কিছু একটা বলল নিজের কাছে অস্পষ্টভাবে। তালুকদার বাড়ি থেকে বেরিয়ে যায়, দিগন্ত হারিয়ে পথে হাঁটা শুরু করে। নিজের বাড়ির দিকে রওনা করলো। চৌরঙ্গি হাটের দিকে চলে যাচ্ছে, কোনো দিকে যাচ্ছে খেয়াল নেই সুফিয়ানের। যেতে যেতে ফারদিনার কথাগুলো ভেবে বারবার কানের কাছে যেন বাজছিল। পাঞ্জাবির পকেট থেকে গোলাপটা বের করলো। গোলাপটার দিকে তাকিয়ে তার চোখে বেয়ে জল গড়িয়ে পড়লো, অনর্গল জল গড়িয়ে পড়ছে। ফারদিনাকে সে তার মায়ের পরের স্থানটি দিয়েছিল, বিশ্বাস করেছিল। আজ তার বিশ্বাসের জায়গা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। নিজেই নিজেকে আঘাত করতে ইচ্ছে করছে। শরীরে আঘাত করে থেকে মনের আঘাত অসহনীয় হয়ে থাকে। গোলাপ ফুলটা ছিঁড়ে ফেললো সে, ছেঁড়া পাপড়িগুলো উড়িয়ে দিল মাটিতে। একটা পাপড়ি এসে সুফিয়ানের বুকের সাথে লাগলো। সুফিয়ান সেটা হাত থেকে নিয়ে ঘুরিয়ে আবার ফেলে দিল। সবটুকু রাগ যেন পাপড়ির উপর ঝাড়লো। সুফিয়ান চৌরঙ্গির হাটে পৌঁছে যায়। ঘাটে একাধিক দোকানদার শোরগোল, বাজার থেকে একাধিক মানুষ কলরব ভেসে আসছে। সুফিয়ান দাঁড়িয়ে রইল, চারপাশে তাকালো। বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু অন্য মানুষকে বাজারে চলে এসেছে। আমদানিকৃত সিগারেটের দোকান দেখা গেল। সুফিয়ান কিছু সিগারেট কিনলো, একটা ধরিয়ে টানতে শুরু করলো। দোকানের এক পাশে বসলো। দোকানি সুফিয়ানকে দেখলো, উদাসীন লাগছে তাকে। সিগারেটের দুটান দিয়ে ফেলে দিচ্ছিল, নতুন করে আবার একটা ধরাচ্ছে। দোকানি খুশি হলো। আমদানিকৃত সিগারেটের অনেক মূল্য, এগুলো ইউরোপ থেকে আসে। জমিদার এবং এক কথায় টাকাওয়ালা ছাড়া এই সিগারেট কেউ কিনে খেতে পারে না। নতুন দোকান দেওয়ার পর সুফিয়ানই তার প্রথম কাস্টমার। সুফিয়ান সিগারেট টেনেই যাচ্ছে। বেশ কিছুদিন ধরে ধূমপান থেকে সুফিয়ান দূরে ছিল। বাজে নেশা ছেড়ে দিবে বলেছিল, আজ আবার হাতে তুলে নিয়েছে সিগারেট। একজন লোক এসে সুফিয়ানের পাশে বসলো। বয়স তার আন্দাজ করা যায় 40-এর কাছাকাছি। সুফিয়ানের অভিব্যক্তি দেখে বলল, ভাই কোনো সমস্যা? সুফিয়ান চুপচাপ, সে শুনছিল তার প্রশ্ন। লোকটি আবারও বলল, ভাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, কিছু হয়েছে? বন্ধু ভাইবা কইতে পারেন। সুফিয়ান সিগারেটটা ফেলতে আরেকটা ধরিয়ে বলল, একজনকে ভালোবেসে ঠকে গেছি ভাই। লোকটি নিঃশব্দে হাসলো। মায়া মানুষ এমনই, কিন্তু আপনার কাহিনী কি? প্রতারণা করলো কেন? আপনারে দেখা তো ভালো ঘরের পোলা মনে হইতাছে। আমি এই গ্রামে নতুন তো, তাই সবারই ঠিকঠাক চিনি না। আপনাকে হয়তো সবারই চেনার কথা। দেখে তো বাকি কথা বলার আগে লোকটি সুফিয়ানের অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত সমস্ত ঘটনা লোকটিকে খুলে বলল। লোকটি শুনে বলল, বেঈমান বেঈমান, কষ্ট পায় না, ভাগ্যে থাকলে দেখা হইব আবার। সুফিয়ান বলল, বেঈমান মানুষটি প্রতি মুহূর্ত সুন্দর হোক, কিন্তু তার সাথে আমার দেখা আর না হোক। লোকটি চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা ভাই, আপনি আসল জমিদারের মাইয়া বিদেশি পোলার লগে কিরগিজে চইলা গেছে, কিন্তু গত এক সপ্তাহ ধরে জাহাজ চলাচল বন্ধ। বিদেশ থেকে পাড়ি দেওয়া অসম্ভব। তাহলে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছি আমি। সরকার আপাতত বিদেশে যাওয়ার জন্য জাহাজ চলাচল বন্ধ রেখেছে। দূর দেশে পাড়ি দেওয়ার লাইগা সমুদ্রপথ ছাড়া আর কোনো পথ নাই। সুফিয়ানের দৃষ্টি স্থির হয়ে গেল। ভুরু কুঁচকে লোকটির দিকে তাকিয়ে বলল, আপনি কি নিশ্চিত? আমি গত কয়েকদিন ধইরা এইসব নিয়ে ঘাটাঘাটি করতেছি। সুফিয়ান কঠিন ভাবনায় তাকালো, বলল, চলুন। কোথায় যাবেন? বোম্বেল অ্যাপলসিয়ার ঘাটে, সেখানে গিয়ে বিদেশগামী কাস্টমার ছাড়ে। আলিমনগর গ্রাম থেকে সুফিয়ান লোকটিকে সাথে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলো। ট্রেনে যেতে তাদের ঘন্টা দুয়েক পর সময় মতো লাগলো। তারা শহরে পৌঁছে যায়। বোম্বের অ্যাপলসিয়ার ঘাটে সুফিয়ান একজন নাবিককে দেখতে পেল। তাকে গিয়ে বেশ হতাশার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, গতকাল কি কোনো জাহাজ কিরগিজের উদ্দেশ্যে গিয়েছে? নাবিক সুফিয়ানকে দেখলো, এরপর বলল, না, গত এক সপ্তাহ ধরে জাহাজ চলাচল বন্ধ। দেখছে না সব জাহাজ ঘাটে? সুফিয়ান থমকে গেল। পাশে থাকা লোকটিও বলল, ভাই আমার কথা এখন বিশ্বাস হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে জমিদারের কন্যা কোথায়? সুফিয়ান জাহাজ ঘাটের পাশে দাঁড়িয়ে আছে। সূর্য এখনও তার সমস্ত তাপশক্তি গিলে চলে যাবে আধারে ভেবে ফারদিনা তাকে ফেলে লুকিয়ে আছে। আলিমনগরে এর রাতটা আজ নিস্তব্ধ, অস্বাভাবিক শান্ত। কোথাও পাখি, ঝিঝি পোকার ডাক, শিয়ালের ডাক কিছু ভেসে আসছে না। সুফিয়ান শহর থেকে আলিমনগরে ফিরেছে মধ্যরাতের দিকে। ফিরে তালুকদার বাড়ির আনাচে কানাচে ঘুরেছে। কতজন অনুচারীকে ফারদিনার কথা জিজ্ঞেস করেছে, ওরা কেউ ফারদিনার খোঁজ দিতে পারেনি। সুফিয়ান কৌশলে একজন অনুচারীকে
বাড়ির ছাদে গিয়ে বলল ফারদিনার গোলাপ গাছটা খুঁজতে। গাছটা মরে গেছে অযত্নে অবহেলায়। সুফিয়ানের তখন বুকটা কেঁপে উঠল। ফারদিনা বলেছিল যেদিন আমার গোলাপ গাছটা ঝরে যাবে সেদিন ভাবে আমিও মরে গেছি। ফারদিনা কিছু হতে পারে না বলে সুফিয়ান নিজেকে সামাল দিচ্ছে। বাড়ির পেছন দিকে এসেছে আজ। ফারদিনার ঘরে আলো জ্বলছে না, সবকিছু কেমন নীরব। সেই নীরবতা কখনো ছিল না তালুকদার বাড়ি জুড়ে। সুফিয়ান তার বাড়ি ফিরে আসে, রাঙা রেশধ্বনি তুলছে বারবার। ওর দিকে ঘুরে তাকালো সুফিয়ান, আবারও মুখ ফিরিয়ে নিয়ে সোজা ঘরের ভেতরে প্রবেশ করলো। সুলেমান সেই সকাল থেকে অনুসরণ করছে। সুফিয়ান শহরে গেছে ভেবে সুলেমান চিন্তা করছিল কিসের জন্য গিয়েছে জিজ্ঞেস করবে করে কখন থেকে পিছু পিছু ঘুরছে। এখন সুযোগ হয়নি। সুযোগ করার জন্য সুফিয়ানের ঘরে প্রবেশ করলো। সুফিয়ান টেবিলের সামনে বসে আছে, দুহাত দিয়ে মাথার চুল টেনে ধরে রেখেছে শক্ত করে। সুলেমান গা ঘেঁষে পেছনে দাঁড়িয়ে আছে। সুফিয়ান হাতের সাহায্যে চোখের জল মুছল, এরপর তার দিকে কলম তুলে নিল। গত কদিনের ঘটনা একসাথে একই পৃষ্ঠে লিখতে শুরু করলো। আজ সারাদিন উদ্ভট প্রতীকের মতো ফারদিনাকে খুঁজেছে, পায়নি। ফারদিনা লাগানো গোলাপ গাছটি অযত্নে মরে গেছে। সুফিয়ানের খুব কষ্ট হচ্ছে। পুরুষরা কাঁদে না লোকে বলে, আজ সুফিয়ান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্নার আওয়াজ সুলেমানের কানে পর্যন্ত পৌঁছে গেছে। আজ সারাদিন আপনি পাগলের মতো ব্যবহার করছেন, কোথায় কোথায় ছুটছেন, হয়তো আপনার হবু বইয়ের জন্য। থেমে গেল সুলেমান, আবার বলল, তালুকদার বাড়ি হঠাৎ করে সর্বশান্ত হয়ে গেছে। এক কথায় নীরব জমিদার বাড়ি। এইটুকু বলে আবারও থামলো। সুফিয়ান লেখা থামালো না। সুলেমান আবারও বলল, আপনি কিসের জীবনের গল্প লেখেন, নিজের জীবনের? সুফিয়ান এবার বলল, আমার জীবনে আলাদা কাহিনী নেই, সবটা জুড়েই ছিল ফারদিনা। আমার জীবনের সাথে তাকে জড়িয়েছিলাম। ফারদিনার আমার প্রেমের উপাখ্যান তৈরি হয়েছে, কিন্তু হঠাৎ করে ফারদিনা হারিয়ে গেল। সুলেমান বলল, তবুও আপনার জীবনের গল্পের একটা নাম দিন, যদি কোনোদিন আপনার লেখা সারা বিশ্ব জুড়ে মানুষের হাতে যায় সে ভেবে। সুফিয়ান হেসে বলল, শুধু আমার জন্যই সীমাবদ্ধ থাকুক। সুলেমান হঠাৎ করে জিজ্ঞেস করলো, আপনি সত্যি কৃষক তো? থেমে ভয়ে ভয়ে আবারও বলল, আমি তার একটা জানতে পেরেছি মজিদ মিয়ার কাছ থেকে। ফারদিনা হঠাৎ ঠিকানা নিয়ে আপনার খোঁজে আপনার গ্রামে গেছিল। সেখানে নাকি আপনাকে অনাকাঙ্ক্ষিত অবস্থায় ফারদিনা দেখেছে। হয়তো সেই শোকেই সুলেমান ঢোক গিল। ও যেন আর কিছু না জানার ভান ধরল, অথচ কিছুই জানে না, শুধু এইটুকুই জানে। সুফিয়ান আজ সারাদিন খুঁজেও ফারদিনার কোনো হদিস পায়নি। সুফিয়ান সুলেমানের প্রশ্নের কোনো জবাব না দিয়ে কান্নায় ভেঙে পড়ল। হাতের কলম তুলে নিয়ে লিখলো, সত্যিটা না জেনে আমার জীবন থেকে চলে গেলে। এর পরের পৃষ্ঠায় সে লেখাগুলো শুরু করলো, যেখানে ওপরের একটি অংশে কাপা হাতে লিখলো, দ্য সাইলেন্ট ম্যানর। এরপর করুণ কণ্ঠে একবার বলল, আমাকে বোধহয় ফারদিনা হারিয়ে ফেললাম। আমি মনে হয় ফারদিনাকে হারিয়ে ফেললাম। এবার হয়তো তোরাও আমাকে হারিয়ে ফেলবি। ভোরের আলো ফুটেছে তখন। ফজরের আজানের সাথে মীর একটি বই পড়া শেষ করলো। তার চোখে জল। আহির এবং রাফি দুজনের চোখে জল। আহির স্তব্ধ হয়ে গেছে, শ্বাস ফেলে বলল, সুফিয়ান হয়তো ফারদিনার বাড়িটি ঘিরে তার বাস্তব ঘটনার নাম দিয়েছে সাইলেন্ট ম্যানর। হই হুল্লোড় ভরা তালুকদার বাড়ি হঠাৎ করে নীরব হয়ে গিয়েছিল। সেখান থেকে শেষে হয় দ্য সাইলেন্ট ম্যানরের কাহিনী। কিন্তু আমি যে নিজেকে সামলাতে পারছি না। মীর বলল, কান্না পাচ্ছে অনেক। ফারদিনা বিদেশে যায়নি। রশিদ তালুকদার নির্বিকার কণ্ঠে সুফিয়ানকে মেনে নিয়েছিল। হঠাৎ ফারদিনা নিখোঁজ, আর শেষমেশ তার গোলাপ গাছটি মারা গেছে। রশিদ বলল, আর শেষমেশ অপূর্ণ দ্য সাইলেন্ট ম্যানর বইটি প্রথম খণ্ডের সমাপ্তি। দ্বিতীয় খণ্ডের পর্বগুলো 40 নম্বর পর্ব থেকে শুরু হবে। নো টেনশন, সমস্ত রহস্যের সমাধান শীঘ্রই হচ্ছে। উপন্যাসের শেষ পর্যায়ে অনুভূতি শেয়ার করো, কোনো গ্যাপ করা যাবে না। পরবর্তী পর্ব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। এই পর্যন্তই ছিল দ্য সাইলেন্ট ম্যানরের প্রথম খণ্ড।